হ্যালো বন্ধুরা। তো আগামীকাল অর্থাৎ 23 তারিখে তোমরা দিতে চলেছো উচ্চ মাধ্যমিক ফিলোসফি বা দর্শন বিষয় ফাইনাল পরীক্ষা। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অধ্যায় থেকে মাত্র সেরা কিছু এসএকিউ শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, আজকের এই শেষ মুহূর্তে বলা প্রত্যেকটি প্রশ্নকে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আশা করি এই প্রশ্নগুলি থেকে কিন্তু বহু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ফাইনাল পরীক্ষায়। তো সময় অপচয় না করে সরাসরি চলে যাব প্রশ্নপত্রে। দর্শন বিষয়ে প্রথম অধ্যায় অর্থাৎ যুক্তি অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব। যুক্তির আকার কাকে বলে? উত্তর হয়ে যাবে যুক্তির গঠন বিন্যাস বা যুক্তির কাঠামোকে যুক্তির আকার বলা হয়। 2 নম্বর দাগের প্রশ্নটি, বচন ও যুক্তির মধ্যে পার্থক্য কি? উত্তর, যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য ও সিদ্ধান্ত উল্লেখ থাকে, কিন্তু বচনের ক্ষেত্রে এরূপ কোনো উল্লেখ থাকে না। সাবেক্য যুক্তি বা যৌগিক যুক্তি কাকে বলে? উত্তর, যে অবরোহ যুক্তির অন্তত একটি অবয়ব সাপেক্ষ বচন তাকেই সাপেক্ষ যুক্তি বলে। এর পরের প্রশ্ন, অবরোহ যুক্তি কাকে বলে? উত্তর হয়ে যাবে যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় না, তাকেই অবরোহ যুক্তি বলে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এরপরে দেখে নেব আমরা, অবৈধ যুক্তি কাকে বলে? কি বলেছে? অবৈধ যুক্তি। তো উত্তর হয়ে যাবে যে যুক্তিতে আশ্রয়বাক্য সত্য অথচ সিদ্ধান্তটি মিথ্যা হয়, তাকে কিন্তু অবৈধ যুক্তি বলে। এরপরের প্রশ্ন, যুক্তির অবয়ব কাকে বলে? উত্তর, যুক্তির যেসব বচন দিয়ে গঠিত হয় তাকেই বলা হয় যুক্তির অবয়ব। যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে যুক্তির অন্তর্গত আশ্রয়বাক্য থেকে বাস্তব জগতের মিল থাকা হলো যুক্তির বস্তুগত সত্যতা। এর পরের প্রশ্ন, সিদ্ধান্ত কাকে বলে? উত্তর, যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকেই কিন্তু সিদ্ধান্ত বলে। এর পরের প্রশ্ন, যুক্তি কাকে বলে? ভাষায় প্রকাশিত অনুমানকে বলে যুক্তি। তো এরপর চলে আসবো আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ বচনের বিরোধিতা। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব। বচনের বিরোধিতা একটি শর্ত লেখ। উত্তর, বচনের বিরোধিতার ক্ষেত্রে বচন দুটি উদ্দেশ্য ও বিধেয়পদ এক বা অভিন্ন হবে। 11 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। কোনো কোনো ছাত্র নয় মেধাবী, এ বচনটির বিরুদ্ধ বচন লেখ। কোনো কোনো ছাত্র নয় মেধাবী, এটি অবচন। অবচনের বিরুদ্ধ পদ কি হয়? এ বচন। তাহলে কি হয়ে যাবে উত্তর? সকল ছাত্র হয় মেধাবী। তো এই প্রশ্নগুলি এভাবেও ঘুরে ফিরে আসতে পারে। তো তোমরা যদি কোন কোন বচনের সঙ্গে কোন কোন বিরোধিতা থাকে এই বিষয়টা তোমরা যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তোমার, তো এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই অবশ্যই লিখে আসতে পারবেই। তো এরপরে দেখে নেব আমরা 12 নম্বর দাগের প্রশ্নটি, বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য দেখাও। তো উত্তর কি হবে? বিপরীত বিরোধিতার ক্ষেত্রে বিরোধীর বচন দুটির মধ্যে কিন্তু গুণগত পার্থক্য দেখা যায় এবং অপরদিকে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কিন্তু গুণগত এবং পরিমাণগত উভয় পার্থক্য দেখা যায়। এরপরে 13 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। বিপরীত এবং অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কি? উত্তর, একই উদ্দেশ্য ও একই বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে কিন্তু বিপরীত বিরোধিতা হয় এবং অপরদিকে একই উদ্দেশ্য ও একই বিধেয় পদ বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে কিন্তু অধীন বিপরীত বিরোধিতা হয়। তো এরপরে 14 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। অসম বিরোধিতা উদাহরণ লেখো। এ বচন সব ধাতু হয় দামি, এ বচনের অসম বিরোধিতা বচন হবে আই বচন, কোনো কোনো ধাতু হয় দামি। এরপরের প্রশ্ন, বিরুদ্ধ বিরোধিতার উদাহরণ লেখো। সকল ছাত্র হয় মেধাবী, এ বচন, এর বিরুদ্ধ বিরোধিতা হয়ে যাবে অবচন, কোনো কোনো ছাত্র নয় মেধাবী। তো এটি টাইপিং মিস্টেকে আই হয়ে গেছে, তো এটি অবচন হবে। এরপর 16 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। উত্তর হয়ে যাবে যে অসম বিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি কিন্তু অনিশ্চিত হবে। তো এরপরের প্রশ্নটি দেখে নেব। অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। উত্তর, কোনো কোনো ছবি হয় সুন্দর, আই বচন, এর অধীন বিপরীত বিরোধিতা হয়ে যাবে অবচন, কোনো কোনো ছবি নয় সুন্দর। তো এরপরে চতুর্থ অধ্যায় অর্থাৎ অমাধ্যম অনুমান, এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব। আবর্তনের ব্যাপ্যতার সংক্রান্ত নিয়মটি কি? উত্তর হয়ে যাবে যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্ত ব্যাপ্য হতে পারবে না। তো এর পরের প্রশ্নটি, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বচনটির আবর্তন করো। এ হবে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এ বচনের আবর্তন আই বচন হয়,
উত্তর হয়ে যাবে কোনো কোনো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ আবর্তিত। তো এরপরে 17 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ দাও। উত্তরে যাবে সকল বাঙালি হয় ভারতীয়। এর হয়ে যাবে উত্তর হয়ে যাবে সকল ভারতীয় হয় বাঙালি। উদ্দেশ্য ভিতরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এর পরের প্রশ্ন, ও সরল বা সীমিত আবর্তন কাকে বলে? উত্তর, যে আবর্তনের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে ও সরল আবর্তন বলে। তো এর পরের প্রশ্নটি দেখে নেব, ও বচনের আবর্তন সম্ভব হয় না কেন? উত্তরে যাবে ও বচনের আবর্তন করলে যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সেই পদ কিন্তু সিদ্ধান্ত ব্যাপ্য হয়ে যায়, ফলে আবর্তনের নিয়মটি লঙ্ঘিত হয়। তো এর পরের প্রশ্নটি দেখে নেব, বিবর্তনের বৈধতা গুণ সংক্রান্ত নিয়মটি কি? উত্তর হয়ে যাবে বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি হলো আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন হবে। তো তোমাদেরকে আবারও জানিয়ে রাখি, এই প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য, এবং একটি প্রশ্নও তোমরা কিন্তু মিস করবে না। তো তোমরা এখন থেকেই কিন্তু খাতায় নোট করে নাও প্রশ্ন উত্তরগুলি এবং পড়া চালু করে দাও। মাত্র কিছুদিন বাকি আছে, তোমরা এখন থেকেই যদি প্র্যাকটিস করো তো তোমরা অবশ্যই ফাইনালে কমন পাবে। তো এরপর চলে আসবো আমরা ষষ্ঠ অধ্যায় থেকে, প্রাকল্পিক ও বৈকল্পিক নেই। প্রথম প্রশ্নটি দেখে নেব, গঠনমূলক প্রাকল্পিক নেই বা এমপি এর আকার দেখাও। যদি এভাবে থাকে প্রশ্ন, তো উত্তর হয়ে যাবে যদি পি তবে কিউ, পি অতএব কিউ। তো প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। 22 নম্বর দাগের প্রশ্নটি, পূর্বগ অস্বীকারজনিত দোষ বা পূর্বগ নিষেধ দোষ কখন ঘটে? উত্তর হয়ে যাবে প্রাকল্পিক যুক্তির ক্ষেত্রে অপ্রধান হেতুবাক্যকে পূর্বগকে আগে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করলেই পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে। এরপরের প্রশ্ন, অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প দোষ বা অনুকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও। তো এই প্রশ্নগুলি এইভাবেও আসতে পারে, এই তিনভাবে। তো উত্তর কিন্তু সেম হবে। উত্তর হয়ে যাবে যদি সমা পাস করে তবে রোমা পাস করবে, রোমা পাস করেছে অতএব সমা পাস করেছে। তো এরপরে দেখে নেব পরের প্রশ্ন, বিসংবাদী বৈকল্পিক বচনের একটি উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে হয় সে স্কুলে আছে অথবা বাড়িতে আছে। বিসংবাদী বিকল্প কাকে বলে? উত্তর, যে প্রকার বৈকল্পিক বচনের বিকল্পগুলি পরস্পরের বিরুদ্ধে হয় এবং একসঙ্গে সত্য হতে পারে না তারা বিসংবাদী বিকল্প। তো তারপর নেক্সট প্রশ্নটি দেখে নেব, অবিসংবাদী বৈকল্পিক বচনের একটি উদাহরণ দাও। উত্তরে যাবে হয় লোকটি সাহিত্যিক অথবা নাট্যকার। এর পরের প্রশ্ন, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? উত্তর, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প স্বীকারজনিত দোষ হয়। 27 নম্বর দাগের প্রশ্নটি, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটি লেখো। উত্তর হয়ে যাবে প্রাকল্পিক বচন পূর্বগকে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয়। তো এরপর দেখে নাও তোমরা এমপি এবং এমটির ফুল ফর্মগুলি। তো এই প্রশ্নগুলি এমসিকিউ আকারেও আসতে পারে এবং এসসিকিউ আকারেও আসতে পারে। তো দেখে নাও, এমপির ফুল ফর্ম হচ্ছে মোডাস পোনেন্স এবং এমটির হচ্ছে মোডাস টোলেন্স। তো এরপরে সপ্তম অধ্যায়ে চলে আসবো আমরা। প্রথম প্রশ্নটি, পরিপূরক শ্রেণী কাকে বলে? উত্তর হয়ে যাবে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়। তো এরপর 29 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, এ বচনের বুলীয় রূপ বা বুলীয় ভাষ্য কি হবে? উত্তর হয়ে যাবে এস পি বার ইজিক্যাল টু 0। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিলো, তোমরা ভালোভাবে দেখে নিবে। এরপরে চলে আসবো আমরা পরের প্রশ্নটি, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? উত্তর হয়ে যাবে কোনো বচন উচ্চারিত হওয়ার মাত্র বচনটির উদ্দেশ্য পত্তির বাস্তবে অস্তিত্ব আছে যদি এমন বোঝায়, তাহলে বচনের এই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকেই বলা হয় বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। তো এর পরের প্রশ্নটি, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? উত্তর, যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এমন কোনো আশ্রয়বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। তো এর পরের প্রশ্ন, শূন্যগর্ভ শ্রেণী বা অসাত্ত্বিক শ্রেণী কাকে বলে? তো এর উত্তরটি হয়ে যাবে যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই সেই শ্রেণী তাকেই বলে শূন্যগর্ভ শ্রেণী। এরপরে 33 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, সকল দার্শনিক হন জ্ঞানী, বচনটির ভ্যানচিত্র প্রকাশ করো। সকল দার্শনিক হন জ্ঞানী, এ বচন একটি, এ বচনের বুলীয় রূপ হবে এস পি বার ইজিক্যাল টু 0। তো এর ভ্যানচিত্রটি তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ এভাবে হবে। তো এরপরে ভূত নেই, তো বৃত্তর ভিতর শ্যাডো হবে, তোমরা দেখে নাও।
সকল ও এস হয় পি। প্রথমে বুলীয় রূপ করে নেব, এস বার পি বার ইজিক্যাল টু 0। তো এর ভেনচিত্রটি এভাবে হয়ে যাবে। তো এর পরের প্রশ্নটি, কোনো দার্শনিক নয় কবি। তো এই ভেনচিত্রটি এভাবে হয়ে যাবে। তো এরপর দেখে নেব আমরা 37 নম্বর দাগের প্রশ্নটি, আপত্তিক বচনাকার কীরূপ? যে বচনাকারের প্রধান প্রধান স্তম্ভের প্রতিস্থাপন দৃষ্টান্তগুলি সত্য মিথ্যা মিশ্রিত, তাই হলো আপত্তিক বচনাকার। পি ভ্যাল কার্ল কিউ বচনাকারটি কখন সত্য হয়? উত্তর, পি সত্য বা মিথ্যা হলে পি ভ্যাল কার্ল কিউ বচনাকারটি সত্য হয়। তো এরপরের প্রশ্ন, পি ট্রিপল বার কার্ল পি বচনটি কখন মিথ্যা হয়? উত্তর হয়ে যাবে, পি সত্য বা মিথ্যা হলে পি ট্রিপল বার কার্ল পি। নবম অধ্যায়ে অর্থাৎ আরোহ অনুমানের স্বরূপ। প্রথম প্রশ্নটি, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কি বচন হবে? উত্তর, সামান্য সংশ্লেষক বচন। পরের প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? উত্তর হয়ে যাবে, সাধারণ মানুষ অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মতো কার্যকরণ সম্বন্ধ নির্ণয় না করেই ব্যতিক্রমীহীন অভিজ্ঞতার ভিত্তিতে অনুমান গঠন করে থাকে, তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয়। এরপরে 42 নম্বর দাগের প্রশ্নটি, উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে? উত্তর হবে, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয় সাদৃশ্য লক্ষ্য করে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয়, তখন তাকে বলা হয় উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান। তো পরের প্রশ্নটি, মন্দ বা দুষ্ট উপমা যুক্তি একটি উদাহরণ দাও। যদি এভাবে প্রশ্ন আসে তো উত্তর হয়ে যাবে, কুকুর ও চেয়ার উভয়ই 4টি পা আছে, কুকুরও কামড়াতে পারে, সুতরাং চেয়ারও কামড়াতে পারে। এটি হচ্ছে মন্দ বা দুষ্ট উপমা যুক্তির একটি উদাহরণ। তো এরপরে চলে আসবো আমরা 44 নম্বর দাগের প্রশ্নটি, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কোন বচন হবে? উত্তর হয়ে যাবে, সামান্য সংশ্লেষক বচন। তো এরপরে 45 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? উত্তর হবে, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না, কেননা এক প্রকার অনুমানের উপর নির্ভর করেই সাধারণ মানুষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সামান্য সংশ্লেষক বচনের সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করে। এজন্য অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয়। তো এর পরের প্রশ্নটি দেখে নেব আমরা, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? উত্তর হয়ে যাবে, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর পরের প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? যদি হয় তাহলে উত্তর হয়ে যাবে, কার্যকরণ সম্পর্ক ও প্রকৃতির একরূপতা নীতি। এর পরের প্রশ্ন, প্রকৃতির একরূপতা নীতি অর্থ কি বা কাকে বলে? উত্তরে যাবে, এর অর্থ হলো প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে। এটা হলো প্রকৃতির একরূপতা নীতি। তো এরপরে দেখে নেব আমরা 49 নম্বর দাগের প্রশ্নটি, উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কি? উত্তর, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। সামান্যীকরণ বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটি দেখে নাও তোমরা। যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতির সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয়, তাকেই সামান্যীকরণ বলে। তো এরপরে চলে আসবো আমরা দশম অধ্যায় অর্থাৎ কারণ। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, কারণের সদর্থক শর্ত কাকে বলে? উত্তর, যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না, সেগুলি সদর্থক শর্ত বলে। তো বন্ধুরা, আবারও বলে রাখি, এই ভিডিওতে বলা প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র যে কটা এসিকিউ শর্ট প্রশ্ন বলে দেওয়া হচ্ছে, তোমরা যদি শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলি দেখে পরীক্ষা দিতে যাও, আমি আশাবাদী এখান থেকে কিন্তু বহু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তুমিও দুর্দান্ত একটা রেজাল্ট নিয়ে পাস করবে। তাই অবরোহ যুক্তি থেকে যে 38টি এসসিকিউ শর্ট প্রশ্ন বলে দিয়েছি, সেই পার্ট 1 ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকো, অবশ্যই সে ভিডিওটি দেখে নাও। সে ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, তোমরা অবশ্যই সেটা দেখে নিবে। এবং ইউটিউবে কেউ বলে দেবে না দর্শন বিষয় থেকে পুরো গোটা বই থেকে মাত্র 50টি এসসিকিউ, তাই এই 50টি এসসিকিউ পড়ে গেলেই কিন্তু তুমিও একটা দারুণ রেজাল্ট করবে। তো 52 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, বহুকারণবাদের একটি ত্রুটি বা অসুবিধা লেখো। উত্তর হয়ে যাবে, কারণের বিজ্ঞানসম্মত সংজ্ঞার সঙ্গে বহুকারণবাদের সংজ্ঞার কোনো মিল নেই। এর পরের প্রশ্ন, কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি? উত্তর, বস্তুর অবিনশ্বরতার নিয়ম এবং শক্তির অবিনশ্বরতার নিয়ম। নেক্সট প্রশ্নটি দেখে নেব, কারভেদ রীত
কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? উত্তর, কার্ভেদ রিতের মতে গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত সত্যান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এরপরে 55 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে। এখানে এ এবং বি এর কিরূপ শর্ত? উত্তর হয়ে যাবে পর্যাপ্ত শর্ত। নেক্সট কোশ্চেনটি, কারণ ও শর্তের পার্থক্য কি বা পার্থক্য লেখো। উত্তর হবে কারণ হলো কতগুলি শর্তের সমষ্টি, অপরদিকে শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির পক্ষে একান্তই প্রয়োজনীয়। তো এরপরের শেষ প্রশ্নটি 57 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব আমরা। মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন? উত্তর, তর্কবিদ মিলের মতে যে সমস্ত কারণের সম্পূর্ণভাবে বাদ দেওয়া যায় না তাই হলো স্থায়ী কারণ। তো এই ছিল মাত্র গোটা পুরো বই থেকে মাত্র 57টি এসসিকিউ প্রশ্ন। তোমরা যদি ভালোভাবে এই প্রশ্নগুলি দেখে যাও তো অবশ্যই এখান থেকে কিন্তু বহু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তুমিও একটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট করে ফেলবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং শেষ মুহূর্তের জন্য মন দিয়ে পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।